কি জন্য? যে আপনি সেখানে শার্টটা পরে আরাম পান, সস্তায় পান বা আপনার বাজেটের মধ্যে পান, এই কারণে আপনি ওই দোকানে যায় শার্ট কিনেন। এখন ইন্স্যুরেন্স কোম্পানি যতক্ষণ পর্যন্ত গ্রাহকদেরকে তার আর্থিক সুবিধাটা সরাসরি না দিবে ততক্ষণ পর্যন্ত এখানকার আর্থিক সুবিধা সম্পর্কে মানুষ সচেতন হবে না। জীবন বীমা, স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা ও দুর্ঘটনা বীমার মধ্যে পার্থক্য কি? এক একটার ঝুঁকি এক এক ধরনের, এক একটার প্রিমিয়াম এক ধরনের, এক একটার আপনার ক্ষতিপূরণ এক একটা। আচ্ছা, পার্থক্যটা এই জায়গায় না? আচ্ছা, বাংলাদেশ কেন বীমা সম্পর্কে মানুষের মধ্যে ভয় ও ভুল ধারণা হয়েছে? বাংলাদেশে কেন বীমা সম্পর্কে মানুষের ভুল এবং ভয় ধারণা হয়েছে? বীমা সম্পর্কে বাংলাদেশের মানুষের ভুল ধারণার পিছনে কারণ হলো যে বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স বলতে শুধুমাত্র বোঝে হলো লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্স যে একটা বিষয় আছে সেটা সম্পর্কে মানুষের ধারণা খুব কম। প্রত্যেকটা গ্রামেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পলিসি করেছে। এখন যখন গ্রাহকদেরকে পলিসি করেছে তখন তারা পলিসি সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে, বলছে যে আপনি 10 টাকা লাভ পাবেন, যে আপনি 1000 টাকার একটা পলিসি করেন বা 1 লাখ টাকার একটা পলিসি করেন, 10 বছর পরে আপনি দ্বিগুণ লাভ পাবেন। এই দ্বিগুণ লাভের মিথ্যা আশ্বাস দিয়ে যখন মানুষকে পলিসি করানো হয়েছে এবং যখন দেখছে যে পলিসির শর্তে আসলে দ্বিগুণ লাভটা নাই, আরও যেটা হয়েছে যে কোম্পানিগুলোর দুর্নীতির কারণে যখন গ্রাহককে দ্বিগুণ লাভ তো দূরের কথা, মূল তার জমাকৃত টাকাটাও ফেরত দিতে পারে নাই, তখন তো বীমা সম্পর্কে ভালো ধারণা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই আরেকটা তো জীবন বীমা করার জন্য আবার নিজের বাচ্চা কাচ্চার জীবন বীমা করে যাইতে হইতো, ওই টাকা উঠাইতে হইলে নিজের বাচ্চার জীবন বীমা করে মানে ভুল কনসেশনটাই এই জন্য দায়ী। আপনি ভুল গ্রাহকরা তার সেবাটা পায় নাই, এটা মূল দায়ী বীমা কোম্পানিগুলো। দ্বিতীয় এবং এটা সবগুলো বীমা কোম্পানি না, যেহেতু বেশিরভাগ বীমা কোম্পানি আপনি তো কিছু কিছু আপনি তুলে ধরছেন, উঠেছেন, আপনি মোটামুটি ভালো ট্রাই করছেন। স্যার কি বলতেছিলেন মাহবুব স্যার? এবং আমরা এই যে উপনিবেশিক শক্তির থেকে ভালো কোনো কিছু আমরা নেই নাই, যত পচা জিনিস আছে এবং কিভাবে আরেকজনকে ঠকানো লাগবে কোম্পানিকে মাল এনে নিছি। আমাদের এই স্কুলে স্বাস্থ্য বীমা যাতে না লাগে, ইংরেজদের সময় চালু হয়েছিল 18টা, এখনো সেই পদ আছে 18টা গ্রেটার ডিস্ট্রিক্ট স্কুল ডক্টরস, ফিজিশিয়ান, এমবিবিএস ডক্টর, এবং সে এই জেলাতে 18 জেলাতে আছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা জেলা বাড়াইলাম, উপজেলা করলাম, সেখানে আর এই পদগুলো আমরা নিয়ে গেলাম না। সেই ডক্টরের কাজ হলো প্রতিটা স্কুলের বাচ্চাকে রুটিন করে যাওয়া, এবং ইমার্জেন্সি হলে সেই ডক্টর হলো ফার্স্ট কন্ট্যাক্ট স্কুল হ্যাঁ, এই যে এই 18টা ডিস্ট্রিক্টে। কিন্তু আমরা এই ভালো জিনিসটা রাখলাম না। স্কুল হেলথটা আমাদের, এটা যদি আমাদের থাকতো তাহলে আমাদের এই যে হাসপাতালের উপর চাপও কমতো, কারণ বাচ্চাদের এই যে টেনশন, মাদের টেনশনও কমতো। একজন ভালো ডাক্তার, এবং ওই ডাক্তারগুলো যখন বাচ্চাদের সাথে মিশে তখন আসলে বাচ্চা হয়ে যেতে হয়। এটা আল্লাহর একটা অদ্ভুত বিষয় যখন একজন মানুষ বাচ্চাদের সাথে কাজ করে, কিন্তু এইটা আমরা কিন্তু রাখি নাই। এখন না রেখে এখন আমরা দ্বিগুণ খরচের দিকে যাব হেলথ বীমা, বাচ্চাদের স্কুলের বাচ্চাদের চিকিৎসা বীমা। আমরা যদি এখনো আমরা উপজেলা, জেলা পর্যায়ে এই ধরনের আমরা প্যানেল অফ ডক্টর স্কুল এডুকেশন, কারণ আমাদের বড় অংশটাই বাচ্চাদের এই স্কুলের মধ্যে আছে, এখানে যদি আমরা দিতে পারি, এবং আমরা যদি বিশ্বের সব দেশে হলো ইউনিভার্সিটি, এই যে মেডিকেল সেন্টারগুলো হলো সবচেয়ে টপ হাসপাতালগুলো থাকে ইউনিভার্সিটির অধীনে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, কিছুদিন আগে আসিফ নজরুল স্যার যখন উপদেষ্টার সাথে ব্যাক করলেন, তিনি গেলেন আমাদের সেন্টারে চিকিৎসার জন্য, কোন ডাক্তার নাই। কিন্তু আমাদের মেডিকেল সেন্টারে যে কয়জন এমবিবিএস ডাক্তার রয়েছে, একটা 500 শয্যা বা 250 শয্যার একটা জেলা হাসপাতালের চেয়েও বেশি, কিন্তু তাদের পাওয়া যায় না, জবাবদিহিতা নাই। তাহলে এই সেন্টারগুলোকে যদি আমরা স্কুল বা এবং এডুকেশন ইনস্টিটিউটে আমরা আরও রিচ করতে পারি, এবং আমরা যারা এই যে আমাদের এই জাহাঙ্গীর স্যারের মতো যারা রিটায়ার্ড রয়েছেন তাদের অ্যাডভাইসটা স্কুলে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের হেলথ বীমা লাগে না। হেলথ বীমা আমাদের উপরে পর্যায়ে লাগে, কিন্তু স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে লাগে না। এটা ওই বাজেটের মধ্যে আমাদের হয়ে যায়। সুন্দর কথা বলছেন স্যার। বর্তমান বিশ্বে শিক্ষা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। একটি শিশু সুস্থ না হলে যেমন শেখার সক্ষমতা কমে যায়, তেমনি শিক্ষার অভাবে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, মানসিক সুস্থতা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের দক্ষতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই কোয়ালিটি এডুকেশন ফর অল আলোচ্য, এটা নতুন সেগুলো স্যার। শিক্ষা ও স্বাস্থ্য একই মুদ্রার। আমার কি ইন্স্যুরেন্সের আলোচনা শেষ? না না,
অল্প না করছি। এখন হলো আমরা হ্যাঁ? এই যে টিঙ্কু ভাই থেকে লাস্ট আমরা একটা মন্তব্য শুনি এডুকেশন নিয়ে। আপনার শেষ, তারপরে আমি শেষ, তারপর স্যার হলো ফাইনালি কনক্লুশন দিবেন। আর কোনো কোশ্চেন নেই, কোশ্চেন বাদ দিন। এবার এখন আমরা এই আমাদের এই যে মাননীয় সম্পাদক মহোদয় বাংলাদেশের শিক্ষার উপরে কি করা যায়, মানে সুপারিশ, আমরা একটু সুপারিশ দিই যে ফিউচার সরকার কি করতে পারে। আমার বাংলাদেশের শিক্ষা সম্পর্কে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে। এটা দুইটা গল্প দিয়ে দিই। আমাদের একজন শিক্ষক ছিলেন রহমান স্যার। তা আমরা তাকে বলতাম হলো যে ওনার যে কোনো কারণেই একটা দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছিল। তো উনি ছিলেন আমাদের স্কুলে আমাদের স্কুলে পুরা জেলার ভিতরে এসএসসিতে উনি ফার্স্ট ডিভিশন পান এবং সবচেয়ে ভালো রেজাল্ট করেন। ওনার যে টিচার ছিলেন ওনার নাম ছিল আব্দুল হক। এবং রহমান স্যার যখন বিএসসি পরীক্ষা দিয়ে আসছেন, রেজাল্ট দিয়েছেন, উনি তখন বিএসসিতে ফার্স্ট ক্লাস করছেন কামেটি কলেজ থেকে। তা উনি এই রেজাল্ট নিয়ে এসে আমাদের এই হক স্যারের সঙ্গে দেখা করতে আসছেন। যেহেতু একজন শিক্ষাগুরু হিসেবে দেখতেন যে তারা আমার রেজাল্ট ভালো হয়েছে। তো হক স্যার বলছেন যে ঠিক আছে, তুই কালকে থেকে এই স্কুলে ক্লাস নেই। এটা 60-এর দশকে যখন একটা যে স্টুডেন্টটা বিএসসিতে ফার্স্ট ক্লাস হয়, স্বাভাবিকভাবে তাকে সর্বোচ্চ মেধাবী আমরা ধরতে পারি। উনি কিন্তু এই ওনার টিচারের কথা শুনে অন্য কোনো জায়গায় আর চাকরি করতে যান না। ওনার অন্যান্য জায়গাতে চাকরি করার সুযোগ থাকলেও অন্যান্য কোনো জায়গায় উনি চাকরি করতে যান। আরেকটা যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা যে টিচারগুলো পাইছি, আমরা দেখছি যে আমাদের স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পরবর্তীতে তারা 3 জনই টিচার। যে কয়েকজন টিচার এবং তারা কোয়ালি একই সঙ্গে পড়াশোনা করছে, বেশিরভাগই হলো স্কুলের ফার্স্ট রেজাল্ট সর্বোচ্চ। তাদেরকে আমরা টিচার হিসেবে করছি। এই ধারাটা আমার যতটুকু মনে আছে, একেবারে গণহারে যখন স্কুল কলেজ প্রতিষ্ঠা হওয়া শুরু হলো, সেখানে তখন দেখা গেল যে একটা ম্যানেজিং কমিটি, এবং ম্যানেজিং কমিটি যখন শিক্ষক নিয়োগের দায়িত্বটা হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে মাস্টার্স করছে অথবা ডিগ্রি পাস করছে স্কুলের জন্য, তার প্রভাবশালী পরিবারে, অথবা সে টাকা পয়সা খরচ করতে পারে, সে অন্য কোথাও চাকরি পাচ্ছে না, সে যায় স্কুলে যায় চাকরি দিচ্ছে। তার নিজের পড়াশোনাই নাই, সে নিজেই কিছু জানে না, চাকরিটা নিচ্ছে হলো যে তার জীবনযাপনের জন্য। তার একটা আইডেন্টি দরকার যে এই চেয়ারম্যান সাহেবের ছেলে কেউ অমুক কলেজের টিচার বা অমুক টিচার, সেখানে তার একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষা দেওয়ার মতো দক্ষতা বা যোগ্যতা যতটুকু কাজে লাগছে, তার চেয়ে বেশি কাজেটা লাগানো হয়েছে প্রভাব, হয় টাকার প্রভাব অথবা সামাজিক প্রভাব। অনেক স্কুলে তাকে চাকরি দেওয়া হয়েছে। এখন এই চাকরি যখন সে একবার হয়ে গেছে, তখন তো তার স্কুলে গেলেই কি তার পড়াশোনা কি বা দায়িত্ববোধটা শিক্ষক, সে নিজেই জানে না যে আসলে শিক্ষকতা পেশাটা কি। শিক্ষকতা পেশাটা সে নিচ্ছে ওরা সামাজিকভাবে এবং টাকার জন্য। দ্বিতীয় নাম্বার যে ঘটনাটা করছে, তাহলে ওইখানে দেখা গেল যে ওইখানে শিক্ষকগুলো আমাদের স্কুলের যে ফার্স্ট বয় সে, আর এখানে স্কুলের শিক্ষকটা হচ্ছে পরবর্তীতে এসে হলো যে আর অন্য কোনো পেশাতেই যেতে পারছে না, অন্য কোথাও তার চাকরি পাওয়ার সুযোগ নাই, সে স্কুল বা কলেজে ডোনেশন দিয়ে প্রভাব খাটায় সে শিক্ষক হচ্ছে। তাহলে ওই শিক্ষকের কাছ থেকে তো শিক্ষা ভালো মানের শিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় আরেকটা সামাজিক প্রভাব যেটা আছে সেটা হচ্ছে যে এখন যে শিক্ষককে আমি দেখব, আমরা আমাদের কোনো শিক্ষককে চায়ের দোকানে চা খেতে দিই, তারা চায়ের দোকানে বসে চা খেতে, কারণ ওখানে একদম আম জনতা যেখানে আছে এবং শিক্ষকের যেহেতু আলাদা মর্যাদা আছে, হয় সে বাড়িতে বসে চা খাবে অথবা স্কুলের টিচারদের রুমে বসে সে চা খাবে, সে কোথাও চা খেতে। এখন আমরা দেখি যে স্কুলের শিক্ষকরা, আমরা আমাদের শিক্ষকদেরকেও আমরা রাজনীতি করতে দিচ্ছি।
তো এখন যেভাবে রাজনীতি হয়, সামাজিকভাবে দলাদলি হয়, তারা সামাজিক অন্যান্য অ্যাক্টিভিটিসে থাকে, তো শিক্ষকের আমরা একটা মহান পেশায় হিসেবে তার যে মহান ব্যক্তিত্বের, আদর্শবান ব্যক্তিত্বের যে ওটাকে কি বলতে গিয়ে একটা সাইন আমরা স্বাভাবিকভাবে মানুষের পণ্ডিত মশাইয়ের ধারণা। পণ্ডিত মশাইয়ের যে ধারণা, সেই ধারণাটা আমাদের উঠে গেল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের এলাকায় দেখছি এটা ৮০ দশক থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চালু। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চালু হওয়ার আগে ৮০ দশকের আগে একটা পরিবারের একটা শিশুর বেড়ে ওঠাটাকে নিয়ন্ত্রণ করতো পরিবারের পিতারা, পুরুষ, দাদা অথবা পিতা। ৮০ দশকে যখন বাংলাদেশে কেজি স্কুল এবং বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যখন চালু করা হলো, তখন দেখা গেল যে এই পিতারা যে তার সন্তানদের, পরিবারের বাচ্চাদের, শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা তখন মেয়েদের হাতে ছিল। এই ছেলেটাকে স্কুলে নিয়ে যাওয়া, এটা তখন এটা দ্বারা এগুলো একটা সামাজিক স্ট্যাটাস। একটা গ্রামের ভিতরেও একটা মহিলা যার কাজ ছিল হলো ঘর সংসার করা বা সাংসারিক কাজ করা, রান্না বান্না করা, গৃহস্থলীর কাজ করা, সে দেখা গেল বাচ্চাটাকে হাতে নিয়ে, টিফিন বক্স একটা হাতে নিয়ে সে নিজের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য ছেলেটাকে নিয়ে স্কুলে গেল। এইখানে শিশুদের মনস্তাত্ত্বিক একটা মারাত্মক পরিবর্তন, সেটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, এটা হারায় যায়। আত্মনির্ভরশীলতাটা হারায় যায়। আমরা যখন স্কুলে যেতাম তখন দেখা গেলো যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ক্ষেতের আলের ভিতর দিয়ে যাচ্ছি, তেঁতুল গাছের, আমরা জানি যে তেঁতুল গাছে ভূত আছে, ভূত থাকার পরে সে তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছি, নিজের মানে ওটাকে কি বলবো, আর এই মহিলাদের হাত ধরে, মায়েদের হাত ধরে যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করলো, ক্লাসে যাওয়া শুরু করলো এবং ক্লাসের পিছনের বেঞ্চে যখন বসা শুরু করলো, তখন তাদের আত্মনির্ভরশীলতার জায়গা হলো মায়া। টিচার যদি ধমক দেয়, ধমক দেওয়ার আগে টিচারকে চিন্তা করতে হয় যে তার মা পিছনে বসে আছে। আচ্ছা, টিচার যদি দেখা গেলো যে কোনো কারণে যদি বলে যে তুমি কেন পড়াশোনা করো নাই, তার আগে তাকে চিন্তা করতে হয় মা কি বলবে, তার মার কাছে তার জবাব দিতে হবে। এই যে মা নির্ভর যে শিক্ষা ব্যবস্থাটা মনস্তাত্ত্বিকভাবে শিশুদের মধ্যে তৈরি হয়ে গেল, এইটা বাংলাদেশের এই তিনটা বিষয়। একদিকে হচ্ছে এখানে মেধাবী শিক্ষক নিয়োগ হয় না, মেধাবী শিক্ষক নিয়োগ নাই, শিক্ষক নিয়োগ হলো ক্ষমতা এবং টাকার ক্ষমতা এবং অপব্যবহার করিয়া, আর শিক্ষাগুরুর জায়গাটাতে প্রোটেকশন হয়ে দাঁড়ালো মায়ের আদর, আচল, মায়ের আচল, মায়েরা প্রোটেকশন হয়ে দাঁড়ালো। এবং এর ভিতরে গণমাধ্যমে এবং এনজিও গুলো যে প্রচারটা করা শুরু করলো, সেটা হচ্ছে যে কোমলমতি শিশুদেরকে মারা যাবে না, কোনোভাবেই এমন আচরণ করা যাবে না যা মানসিকভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু এইখানে যে গ্যাপটা তৈরি হলো সেটা হচ্ছে যে কোমলমতি শিশুদেরকে ওই পড়ানোর যে দক্ষতা, যাদেরকে দেখা গেল মানসিকভাবে আঘাত হবে না কিন্তু তার সে শিখতে পারবে বা করতে পারবে, সেটার জন্য যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট দরকার, অর্থাৎ শিক্ষকের প্রশিক্ষণ, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত প্রেক্ষাপট, শিক্ষা কারিকুলাম, এই সব কিছু মিলাইয়া যেটা, এটা না থাকার পরেও বলা হলো যে কোমলমতি শিশুকে এমনভাবে পড়াতে হবে তারা যেন মানসিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সেই ইনস্ট্রুমেন্টটা নাই, ইনস্ট্রুমেন্টটা ছাড়াই এরকম একটা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করা হলো যে কোমলমতি শিশুদেরকে কিছু করা যাবে না। তাহলে কিছু করা যাবে না, তাহলে বিকল্প রাস্তা নেই, বিকল্প ইনস্ট্রুমেন্টটা সামনে আসবে। আচ্ছা, এই টোটাল প্রেক্ষাপটের ভিতরে মাঝখানে আবার যেটা হতো 90-এর দশকের দিকে এসে, এটা আমি তো বললাম যে একদম এটা প্রাইমারি এডুকেশনের দিককার এরকম অবস্থা। প্রাইমারি এডুকেশনের পরে যেটা আসলো, যে যখন আমরা ইউনিভার্সিটি